ধরুন আপনার সামনে একটি খুন হয়ে গেল কিংবা পরোক্ষভাবে আপনি খুনের সাথে জড়িত, তাহলে কি করবেন? পুলিশের কাছে আত্মসমর্পণ নাকি পুলিশের কাছ থেকে বাঁচার পায়তারা? এরকমই কাছাকাছি ধরনের গল্প এখন হরহামেশাই দেখতে পাওয়া যায় ওয়েব সিরিজ, সাসপেন্স থ্রিলার মুভিতে। গতানুগতিক বিষয় হলেও অসাধারণ সাসপেন্সে ভরা মার্ডার মিস্ট্রি নিয়ে প্রেক্ষাগৃহে এসেছেন মোস্তফা কামাল রাজ। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো মোস্তফা কামাল রাজ পরিচালিত এবং শরীফুল রাজ অভিনীত সাসপেন্স থ্রিলার ফিল্ম ওমর নিয়ে। পিস্তল নিয়ে ধস্তাধস্তিতে হয়ে যাওয়া এক মার্ডারকে কেন্দ্র করে এগিয়েছে ওমরের গল্প। আরও কিছু বললে সিনেমার স্পয়লার দেয়া হয়ে যাবে, তাই মার্ডারের পর ডেড বডি নিয়ে কি হলো তা জানতে যেতে হবে সিনেমা হলে। শুধু এটুকু বলছি, প্রেক্ষাগৃহে যাওয়ার আগে সিনেমাটির ট্রেলার না দেখাই ভালো। তাহলে সিনেমায় যে টুইস্ট অ্যান্ড টার্ন আছে সেগুলো দেখে আগে থেকেই গল্প অনুমান করে ফেলতে পারেন। ছবিটির কাস্টিং এত দুর্দান্ত হয়েছে যে কাউকে নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। বাঘা বাঘা অভিনেতারা সব একসাথে হয়েছেন এই সিনেমায়। নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম এবং তার সহধর্মিনী রোজি সিদ্দিকী, ইরফান মৃধা শিবলু আর সাথে মোস্ট ট্যালেন্টেড শরীফুল রাজ। শরীফুল রাজ এর আগেও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, কিন্তু এই ছবিতে এত ডিটেইলড অ্যাক্টিং করেছেন, সূক্ষ্মতর এক্সপ্রেশনেও তার অভিনয় দক্ষতার প্রমাণ মিলেছে। এর আগে পরাণে অভিনয়ের জন্য দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি, আর এই ছবিতে তার অ্যাক্টিংয়ের যে ভেরিয়েশন তা গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। নাসিরউদ্দিন খানও এই ছবিতে বৈচিত্র্যতার পরিচয় দিয়েছেন। তার ভার্সেটালিটি যেন অন্য অভিনেতাদের টক্কর দিতে প্রস্তুত ছিল পুরো ছবি জুড়ে। হাওয়া ছবিতে তার অভিনয়ের সুযোগ ছিল কম, তবে এই ছবিতে সুযোগটা আর হাতছাড়া করেননি নাসির। শহীদুজ্জামান সেলিমকে লাস্ট কয়েকটা ছবিতে খলনায়ক চরিত্রে দেখা গেছে, যেমন গতবার প্রিয়তমায় তিনি ভিলেন রোলে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। এর মাঝে ওয়েব ফিল্মে তাকে পজিটিভ ক্যারেক্টারেও দেখা গেছে, তবে ওমরে ছিল তার মিশেল। একবার বাবার ভূমিকায়, আবার আরেকবার রাজনৈতিক ব্যক্তির ভূমিকায় নিজেকে ভেঙে দেখিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এছাড়া আরও দুই একটা কাস্টিং নজর এসেছে, যেমন শরীফুল রাজের বাবা চরিত্রে ফজলুর রহমান বাবু এবং বাড়ির কাজের মেয়ে চরিত্রের অভিনেত্রী আয়মন শিমলা। একদম অল্প স্ক্রিন টাইমেই তার অ্যাক্টিং ডেপথ ফুটিয়ে তুলেছেন ফজলুর রহমান বাবু। মেয়ের লাশ না পেয়ে বাবার যে ব্যাকুলতা, তার চোখে মুখে স্পষ্ট দেখা গেছে সেই চাপা কষ্ট। আর পার্শ্ব চরিত্র আয়মন শিমলাও তার অভিনয় দক্ষতায় একটা শক্ত অবস্থান করে নিতে পেরেছেন। মোস্তফা কামাল রাজের এটি ষষ্ঠ সিনেমা। তার আগের ছবিগুলোর কথা একটু বলতেই হয়। তার স্ক্রিপ্টিং আর মেকিংয়ে কোথায় যেন নাটকের ফ্লেভার পাওয়া যায়, মানে বড় পর্দায় নাটক দেখার মতো আর কি। সেই ধারাটা কাটিয়ে ওমরে তিনি বেশ ভালোই নির্দেশনা দিয়েছেন। ছোটখাটো ডিটেইলিং, অভিনেতাদের খাটিয়ে অভিনয়টা বের করে আনা, ক্রিয়েটিভ সেক্টরগুলোকে আরও রিচ করা সহ বেশ কিছু নতুনত্ব দেখা গেছে এই সিনেমায়। তবে কিছু বিষয় তিনি ইচ্ছে করেই বেশি প্রয়োগ করেছেন কিনা তা ঠিক বোঝা গেল না। যেমন কাজের বুয়ার চরিত্রটি নির্মাতা ইমোশনাল ব্রেকে ব্যবহার করেছেন। দর্শককে একটা সাসপেন্স থ্রো করেই চলে গেছেন বুয়ার কমেডিতে। এটা দু একবার ভালো লেগেছে, দর্শককে রিল্যাক্সও করেছে, কিন্তু প্রতিবার এই ব্রেকডাউনটা একটা একঘেয়েমির সৃষ্টি করেছে। কয়েকবার প্রেডিক্টও করা গেছে কি হতে পারে। ছবির শেষের দিকে মিস্ট্রি রিভিলের আগে পরিচালক একটা এস্টাবলিশমেন্ট সিন দিতেই পারতেন। কোনো কারণ ছাড়াই কেন কেউ মিস্ট্রি রিভিল করবে? এই জায়গাটায় মোস্তফা কামাল রাজ বেশ তাড়াহুড়োই করেছেন। একটা দৃশ্য দিয়ে অন্তত ভ্যালিড একটা রিজন দাঁড় করাতে পারতেন। সাধারণত যে কোনো ছবিতেই আইটেম সং বা আইটেম গার্ল দেখানো হয় ছবির মাঝে বা শেষের দিকে, কিংবা বিশেষ কোনো চরিত্রের আগমনের জন্য। মোস্তফা কামাল রাজ দর্শককে এতক্ষণ অপেক্ষাই করতে দেননি। সিনেমার শুরুতেই হুট করে কোনো কারণ ছাড়াই আইটেম সং দিয়েছেন। এটা একটা নতুন সংযোজন বলা যেতে পারে। আলো আলো নামে শেষের ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে খুব ভালো, কিন্তু ওই দৃশ্যের ইমোশনের সাথে গানটা একেবারেই যায় না। এই গানটা রোমান্টিক স্যাড হিসেবে ভালো, তবে যে দৃশ্যে গানটা ব্যবহার করা হয়েছে তা রোমান্টিকতার কিছুই প্রমোট করে না। মার্ডার মিস্ট্রি হিসেবে বাংলা সিনেমায় ওমর একটি নতুন সংযোজন। সিনেমা হলে এর আগে বাংলাদেশি মার্ডার মিস্ট্রি তেমন একটা দেখা যায়নি। ছবিটির শুরুতেই চমক রয়েছে অনেকগুলো। নির্মাতা ছবির প্রথম 10 মিনিটে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, আইটেম সং আর মার্ডার দেখিয়ে খুব দ্রুত মূল গল্পে ঢুকে দিয়েছেন দর্শককে। এরকমটা সাধারণত হয় না। ফার্স্ট হাফে এই তাড়াহুড়োর পর পরিচালক খুব আস্তে ধীরে গল্প এগিয়েছেন। ছোট ছোট অনেকগুলো দৃশ্য দর্শককে পুরোটা সময় আটকে রেখেছে। একটু পরপর সাসপেন্স আর কমেডি দর্শকের ইনভলভমেন্ট বাড়িয়েছে।
আর দ্বিতীয়ার্ধে খুব দ্রুত এগিয়েছে গল্প। ছেলের খোঁজ, লাশ গুম, পরিকল্পনা, ধরপাকড় সব মিলিয়ে ফুল সাসপেন্স দিয়েছেন। কয়েকটা দৃশ্য একটু দীর্ঘ ছিল, তাও বাকি টুইস্ট অ্যান্ড টার্ন সেগুলো কভার করেছে। নির্মাতা আর অভিনেতাদের টিম ওয়ার্কের সফল পরিণতি বলা যেতে পারে এই ছবিটিকে। সেই সাথে ছবিটির ক্রিয়েটিভ টিমও দুর্দান্ত কাজ করেছে। কস্টিউম, মেকআপ পারফেক্ট ছিল। আর আলাদা করে নজর কেড়েছে ছবিটির সেট ডিজাইন। ইনডোর আউটডোর দুই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার কম্বিনেশন চোখে খুব আরাম দিয়েছে। ছবিটির সিনেমাটোগ্রাফিও চমৎকার। কিছু কিছু ফ্রেমিং, ড্রোন শট হলিউডের সিনেমার ফ্লেভারও দিয়েছে। কিছু জায়গা একটু অতিরিক্ত লেগেছে, যেমন মজিদ খানকে গাড়িতে তুলে আনার সময়ই ওই দৃশ্যটা এত লম্বা করাটা মনে হয়েছে শিবলুকে বেশিক্ষণ স্ক্রিন টাইম দেওয়ার জন্য তৈরি করা। আবার থানায় গিয়ে বাড়ির সবার জেরা করার দৃশ্যটাও অতিরিক্ত সংযোজন মনে হয়েছে। এক্ষেত্রেও হতে পারে নাফিস আহমেদকে আরেকটু স্ক্রিন টাইম দিতে চেয়েছেন নির্মাতা। তারপর ফোনের লোকেশন ট্রেস করার সময় গাড়ি নিয়ে পুলিশের মুভমেন্টে একটু পরপর কন্ট্রোল রুমকে ডাকা মনে হয়েছে আর কোনো শব্দ জানা নেই বলে একই শব্দ বারবার বলছে। এটা একটু কানে লেগেছে। আবার একটু পরপর কাজের মেয়ের কমেডি এন্ট্রেন্স একটা সময়ে অহেতুক লেগেছে। এই ঈদে সিনেমা হলে মুক্তি পেয়েছে ওমর। ইতোমধ্যে হয়তো অনেকেই দেখে ফেলেছেন, আর যারা দেখেননি সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়।